যদি কিছু থাকে সেটা বিয়ের আগে ছিল। এখন সেও তার জীবনে সেটেল করে গেছে, আমি আমার জীবনে সেটেল করে গেছি। তখন তো আমি জানতাম না যে তোমার মতো একটা জানোয়ারের সাথে আমার বিয়ে হতে চলেছে, যে আমাকে শুধু ভোগের বস্তু মনে করবে, আর দিনের বেলা হলেই টাকা পয়সার হিসেব করবে, আমাকে চিনতে পর্যন্ত পারবে না, আমার গায়ে হাতও দেবে। সত্যি কথা বলতে কি, আমি না ভুল করে ফেলেছি। তোমাকে বিয়ে করাটা না আমার জীবনের সবথেকে বড় ভুল। এই স্বরূপটা যদি আমি আগে জানতাম তাহলে এই বিয়েটা আমি করতাম না। আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করেছি তোমাকে বিয়ে করে। ভেবে বলছো তো কথাগুলো শিমুল, তুমি কথাগুলো ভেবে বলছো তো? ঠিক আছে, ঠিক আছে, সব কথা শেষ, সব শেষ, আর কোনো কথা বাকি নেই। ফাইনাল কথা হচ্ছে, তোমার মতো অসৎ চরিত্রের মেয়ের সঙ্গে আমি আর থাকবো না। চরিত্র খারাপ কি শুধু অ্যাফেয়ার থাকলেই হয়? অন্য কোনো ব্যাপারে কোনো চরিত্র খারাপ হয় না? না, তোমার মধ্যে কি মনুষ্য গুণ আছে? কি করো তুমি মানুষের জন্য? কোনোদিনও মানুষের বিপদে তার পাশে থেকেছো? কোনোদিনও থাকোনি। নিজের মায়ের পাশেই থাকোনি, নিজের মায়েরই শখ পূরণ করতে চাওনি। কত টাকা তো পেয়েছো, কই মাকে একটু টাকা দিতে পারোনি? বলতে পারোনি যে মা আমি তোমার শখ পূরণ করছি? এই বেলায় স্বার্থ না, টাকার বেলায় স্বার্থ, সেই বেলায় তুমি আলাদা মা আলাদা, অন্য সময় শুধু মা মা আর মা। ছি ছি, তুমি আর তোমার ভাই দুটোই এক। মায়ের শখ পূরণ করার জন্য কিন্তু কেউ তোমরা হাত উপর করে দাওনি। তুমি কি ভাবছো এই কথাগুলো শুনলে আমি একেবারে খুশি হয়ে যাব না? তোমাকে খুশি করার দায় না আমার নেই। তোমার মতো মানুষকে স্বামী হিসেবে ভাবতেই আমার খারাপ লাগে। ও আচ্ছা, স্বামী হিসেবে ভাবতেই তোমার খারাপ লাগছে না? হ্যাঁ, এদিকে তাকাও। স্বামী হিসেবে ভাবতে খারাপ? হ্যাঁ, কি করে ভাববে, কি করে ভাববে? মনের মধ্যে তো আরেকজন ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে তো তোমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই না? আমি ছাড়বো না, আমি ছাড়বো না শিমুল। আমি তোমার বাপের বাড়ি যাব, আমি বাপের বাড়ি গিয়ে সমস্তটা জানতে চাইবো, এই ছেলেটার সম্পর্কে সবকিছু, কোথায় থাকে সব। আমি এটাও জানতে চাইবো কেন আমাকে ঠকিয়ে তোমার সঙ্গে বিয়েটা দিল, কেন এত বড় মিথ্যাচারটা করলো, সমস্ত জানতে চাইবো। কি করেছিলাম এই এই কি করেছিলাম, কি করেছিলাম আমরা? হ্যাঁ, কি করেছিলাম? আমার সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারবে? কারোর সঙ্গে আমার কিছু ছিল বলতে পারবে কেউ? তোমার সাথে কার কি থাকবে গো? তুমি কাউকে ভালোবাসতে জানো নাকি তোমাকে কেউ কোনোদিনও ভালোবাসবে? কেউ কোনোদিনও তোমায় ভালোবাসবে না, এটা তোমার দুর্ভাগ্য। হ্যাঁ, আমার সাথে অ্যাফেয়ার ছিল, ছিল আমার সাথে অ্যাফেয়ার, সম্পর্কটা এগোয়নি। সেই কারণেই তো আমার মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আর আমি এমন মেয়ে নই গো যে তারপরেও আমি তার সাথে যোগাযোগ রেখে যাব। আমি সেরকম মেয়ে নই, সেই শিক্ষায় আমি বড় হইনি। আমি ভেবেছিলাম জানো তো যে তোমার সাথে আমি সুখে সংসার করব, তো না, তোমার তো শুধু একটা কারণেই আমাকে প্রয়োজন, রাত্রি বেলায় শুধু আমাকে প্রয়োজন। সেই প্রয়োজন মিটিয়ে দিলে ব্যাস, তোমার আর আমাকে কোনো প্রয়োজনই নেই। কোনোদিনও জানার চেষ্টা করেছো আমি কি চাই, আমার কি ইচ্ছে অনিচ্ছে, আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না জানার চেষ্টা করেছো? এটাকে কি বলে জানো? যেটা বলে সেটা আমি মুখে উচ্চারণ করতে চাই না। সত্যি আমি উচ্চারণ করতে চাই না। আর আমি যদি থানায় গিয়ে এই কথাগুলো বলি তাহলে সবকিছু তোমার বিপক্ষে যাবে। কি বললে, কি বললে? তুমি থানাতে যাবে? থানায় গিয়ে এবার তুমি স্বামী স্ত্রীর কথাগুলো বলবে না? স্বামী স্ত্রী এইগুলোকে না স্বামী স্ত্রীর কথা বলে না, কি বলে জান? একজন ক্ষমতাবান লোক একজন দুর্বল মানুষের ওপর তার ক্ষমতা প্রদর্শন করছে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটা জায়গাতেই থেমে থাকে না গো, প্রত্যেকটা ব্যাপারে না তারা পরস্পরের সাথে জড়িত থাকে। কোনোদিনও তুমি আমার সাথে আলাদা করে কোনো কথা বলেছো? বলনি। কোনোদিনও জানতে চেয়েছো আমি কি পছন্দ করি না করি? কোনোদিনও আমাকে ভালোবেসে বলেছো চলো না শিমুল একটা ভালো সিনেমা কিংবা নাটক দেখে আসি? নাটক? সারাদিন বাড়িতেই যা নাটক চলছে, তারপরে আবার বাইরে গিয়ে নাটক দেখতে যাওয়ার কোনো প্রয়োজন আছে? সত্যি নাটক সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা? আচ্ছা শোনো, তোমার বইয়ে তো একটু হলেও কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির কোনোদিনও কিছু দাম দিয়েছো? আজ আমি নাচ করতে এত ভালোবাসি, স্বামী হিসেবে তোমার কখনো মনে হয়নি না যে তোমার বইয়ের এই স্বপ্নটা সফল করি?
কোনোদিনও তোমার মনে হয়নি, কারণ তোমার মনে হয়েছে যে সারা জীবন তুমি তোমার স্ত্রীকে কৃতদাস বানিয়ে রাখবে। কিন্তু না গো, আমি তো তোমার কৃতদাস হয়ে থাকবো না। হ্যাঁ, তুমি হয়তো বলবে যে আমার বাপের বাড়ির লোক আমাকে সাপোর্ট দেয়নি, করেনি সাপোর্ট, তাই আমাকে তোমার কাছে আসতে হয়েছে। কিন্তু না, আমার না আর কারোর কোনো সাপোর্ট প্রয়োজন নেই। আমি নিজেই নিজের সাপোর্ট খুঁজে নেব। আজ তুমি আমাকে মারলে, আমার বাবাও না কোনোদিনও আমার গায়ে হাত দেয়নি গো, সেখানে আজ তুমি কেন, কোন অধিকারে তুমি আমার গায়ে হাত দাও? এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত দিচ্ছ? যে সম্পর্কটা তুমি স্বীকারই করো না, সেখানে কোন অধিকারে তুমি আমার গায়ে হাত দিচ্ছ? অন্যায় করে তুমি বড় বড় কথা বলছো না? তোমার লজ্জা করে না? আমি বলে তাই অন্য কেউ হলে কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দিত। কি রক্ত গঙ্গা বহাবে তুমি? বাও রক্ত গঙ্গা, আমিও দেখতে চাই তুমি কি ভেবেছো আমি দুর্বল মেয়ে, আমি সবকিছু সহ্য করে নেব। মারো মারো, আমিও দেখতে চাই তুমি কত রক্ত গঙ্গা বহাতে পারো। শোনো, একবার যখন তুমি আমার গায়ে হাত তুলেছো না, তখন কিন্তু সব আর ভেঙে গেছে, তখন তুমি আমাকে মারতেই পারো। একবার মার খাওয়া যা, সারা জীবন ধরে মার খাওয়াও তা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন বলো? ভয় পেয়ে গেছো তুমি? ভয় পেয়ে গেছো? মারো না আমাকে, আমি তো বলছি মারো, একবার মারো, তারপর আমিও তোমাকে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। এই বাড়াবাড়ি করো না শিমুল, বারবার বলছি। এখনো কিছু বাড়াবাড়ি আমি করিনি, কিন্তু এবার আমি বাড়াবাড়ি করব। এই যে আমাকে মারটা মেরেছো না, তার 1000 গুণ মার আমি তোমাকে ফেরত দেব। কি ভেবেছো মার শুধু গায়ে হাত দিয়ে মারা যায়? না গো, আমি তোমার গায়ে হাত দেব না, সেই রুচি আমার নেই। মার অন্যভাবেও মারা যায়। আজ রাতে যে তুমি আমার সাথে ব্যবহার করেছো, যে অশ্লীল আচরণ করেছো, আমি না সেটা প্ল্যাটফর্মে পৌঁছে দেবো, একটা অন্য প্ল্যাটফর্মে পৌঁছে দেবো। আমি দেখবো তুমি তখন কি করো, আমিও দেখবো যে তুমি কি উত্তর দাও। আমিও ডাকবো, আমি আমার ওই যে প্রেমিকের কথা বলছো তাকে আমি ডেকে পাঠাবো, আমিও দেখবো সে কি বলে। আমি তো বলবো যে তুমি তোমার ভাইয়ের কথা শুনে আজ আমার ওপর রিয়্যাক্ট করেছো, আমার গায়ে হাত তুলেছো, আমিও এর শেষ দেখে ছাড়বো। খুব ভুল জায়গায় তুমি হাত দিয়েছো পরাগ ব্যানার্জি, খুব ভুল জায়গায়। শোনো, অতীত নিয়ে না কারোর বিচার হয় না, লোকে বর্তমানটাই দেখে। আমিও দেখবো তুমি কি প্রমাণ করতে পারো। কি ভেবেছো তুমি তোমার বাড়িতে দুমুঠো খাবারের জন্য আমি তোমার কাছে পড়ে পড়ে মার খাবো? কখনো না। এই একদম বেশি কথা বলো না। অন্যের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে গেছো, আবার বড় বড় কথা বলছো। দুশ্চরিত্র মেয়ে কোথাকার। তবু তো বলতে পারবে দুশ্চরিত্র, কিন্তু তোমার তো চরিত্র বলে কিছুই নেই। চরিত্র কাকে বলে সেটা না তুমি বোঝোই না। যাক, তোমার সাথে নেই ব্যাখ্যায় আমি যেতে চাই না, এই নিয়ে আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। তোমার সাথে আমার অন্য জায়গায় দেখা হবে, এই আমি তোমাকে বলে রাখলাম। হ্যালো, আমাকে একটু সুজি বানিয়ে দেবে আজকে? সুজি খাবে তুমি? আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো, কিন্তু এখন বিরক্ত করো না। আগে সকালের রান্নাগুলো করে নি, তারপর তুমি সুজি বানিয়ে দেবো। ঠিক বানিয়ে দেবে তো? তুমি একটু সুজি খেতে চেয়েছো, তোমায় বানিয়ে দেবো না? নিশ্চয়ই বানিয়ে দেবো। পুতুল, ও পুতুল, বলি রান্নাঘরে কি করছো? খবরদার রান্নাঘরে যাবে না, চলে এসো, চলে এসো রান্নাঘর থেকে। বেশ করবো, আমি রান্নাঘরে যাব, বেশ করবো। আমি বউয়ের কাছে থাকবো। কেন না, আমি যদি তোকে বলি একটুখানি আমাকে সুজি বানিয়ে দে, তোমাকে বানিয়ে দিস? বানিয়ে দিস? একটু বানিয়ে দিস না। বউকে আমি বললাম, বউর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আমাকে সুজি বানিয়ে দিতে। বলো তুমি একটু বসো, আমি রান্না করে নিয়ে তোমার সুজি বানিয়ে দেবো। বউ কত ভালো, খুব মিষ্টি মেয়ে। তুই ওর মতো নাকি পচা? বেশি একেবারে। তুমি খালি আমাকে এখন বউয়ের কাছে যেতে বারণ করো, তাই না? এদিকে যে তুমি আমাকে বউয়ের কাছে পাহারা রেখে নিজে ভোজ ভোজ করে ঘুমোতে যাও, তার বেলায় কিছু না। না, বলি তুমি এখানে কি করছো রান্নাঘরে? কেন মা, সকালে রান্না বান্না করছি, রান্না তো আমিই করি। করবে না? কেন করব না আমি না ঠিক বুঝলাম না মা।
না, আপনি যখন বলছেন মানে আপনার রান্নাঘর, আপনার সংসার, ঠিক আছে আমি রান্না করব না। আপনার শরীর ভালো নেই, তাই আমি রান্নাঘরে রান্না করতে এসেছি। আমি একটা ইয়াং মেয়ে, সেখানে আমি যদি বাড়িতে বসে থাকি আপনি রান্না করেন, দেখতে তো ভালো লাগবে না মা, খারাপ দেখাবে। তাই রান্না করতে এসেছি। এখন আপনি যদি না বলেন, ঠিক আছে। রান্না কি আমি করবো না, নাকি শুধু আজকের জন্য কথাটা বলছেন? বলি ও কি কথা, হ্যাঁ? তোমার লজ্জা করে নে? লজ্জা করে নে তো মুখ নাড়ি নাড়ি কথা বলতে? এত অপবিত্র মেয়ে কোথাকার। তোমার হাতে আমরা কেউ আর রান্না খাবো নে। মা, ও রান্নাঘরে ঢুকেছে কেন? কি করবো বল, সেই তো দেখছি। সকালবেলা উঠে কথা নেই বার্তা নেই, রান্নাঘরে গিয়ে ঢুকেছে। হায় লজ্জা বলে কিছু নেই তো। আই বউ, তুই রান্না কর দেখিনি? ওরা যা ইচ্ছা ওদের মনে যে চাই তাই বলুক। তোর তোর তোকে কান দিতে হবে না। তুই যা গে, তুই সুন্দর করে রান্না কর। নিজে রান্না বান্না কিছু করতে পারে না, বউটা একটু ভালো মন্দ রান্না করছে, তাতে ওনার গায়ে জ্বালা ধরছে। আমাকে না খাইয়ে মারার ধান্দা হচ্ছে। বউটা এখন কত সুন্দর রান্না করে, আমি একটু দুটো ভাত বেশি খাই, সেটা ওদের সহ্য হচ্ছে না। না, যত বাজে কথা। আর বউ, তুই রান্না কর দেখে রান্না কর। এরা যখন কথা বলতে আসে তুই দুটো কথা শুনে দিতে পারিস না? শোনো পরাগ, তোমার বউয়ের হাতের রান্না কিন্তু আমি আজ থেকে আর খাবো না। সারাটা জীবন অনেক কষ্ট করেছি, আমি নিজের সূচি রক্ষা করেছি। আজ যদি তুমি আমাকে বলো যে তোমার বউয়ের হাতের রান্না খেতি, তাহলে তো আমার সব যাবে। না 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 না, ও কি কথা? তার চেয়ে বরং বাপু আমি দুটো সেদ্ধ ভাত ফুটিয়ে খাবো, তাও ভালো, তাতে কোনো অসুবিধা নেই। না না, তোমরা যদি খেতে চাও তো খেতে পারো তার হাতে। মা, তুমি তো বুঝতেই পারছো আমার খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর দরকার পড়লে তুমি যদি রান্না করতে না পারো, তাহলে আমি বাইরে গিয়ে খাবো। বলি ও কি কথা, হ্যাঁ? রান্না করতে পারবো না কেন? নিজের জন্য দুটো ভাত ফুটিয়ে নিতে পারলে তোমাদের জন্য পারবো না? কিন্তু তার আগে বলি রান্নাঘরখানা তো খালি করতে হবে, ছাড়তে হবে তো রান্নাঘরখানা। শোনো মা, ওর হাতে আমরা কেউ খাবো না। ওর যে কতখানি সাহস আর ও যে কি কি কথা বলেছে সেটা তুমি জানো না। পলাশ কিন্তু মিথ্যে কথা বলেনি। ও নিজে মুখে স্বীকার করেছে যে ওর বিয়ের আগে একজনের সঙ্গে সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই সম্পর্ক কতটা ছিল সেটা ও বলেনি, আর সেই ব্যাপারে আমরা কেউ জানতেও চাই। ওই ছেলেটা ওকে বিয়ে করেনি, সেই জন্য আমার ঘাড়ে এসে পড়েছে। এমন কথা শোনাও তো পাপ। বলি ওর মা তো সব জানতে, কিচ্ছু তো বলেনি। সেই জন্যে যখন সে বাপের বাড়ি চলে গেল না, আমরা আবার গেলুম ফিরিয়ে আনতে, তখন কত সৎকাউনি কথা তার। মেয়ে দোষ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নিয়ে যান, আর কখনো করবে না। বুঝলো? বলি রাখবে কোথায়, রাখবে কোথায় মেয়েকে? রাখবে কি করে মেয়েকে? ওখানে থাকলে তো সে আবার বেরিয়ে গিয়ে ফষ্টি নষ্টি করতো, কীর্তি করতো না। বলি যার একবার চরিত্রের গন্ডগোল ধরা পড়ে, সারাটা জীবন যে তার চরিত্রের গন্ডগোল থেকে যায় সে কথা কে না জানে। তাহলে আমাকে আর রান্না করতে হচ্ছে না তো? কি তোমাকে কথাগুলো বলা হলো, তুমি শুনতে পেলে না? কানে ঢুকলো না কথাগুলো? দাঁড়িয়ে আছো কেন এখনো? যাও যাও, গিয়ে পাড়ার লোকদেরকে ডেকে ডেকে বলো যে আমি এই করেছি, আর তার জন্য তোমার শাশুড়ি এবং তোমার স্বামী তোমার হাতে রান্না খেতে চাইনি। এটা বলবে তো ওদের? বলো, সবাইকে ডেকে ডেকে জনে জনে বলো তাদের। আমিও দেখতে চাই তোমার হয়ে কারা কারা সালিশি করতে আসে। আজকে আসুক সালিশি করতে, দেখিয়ে দেবো ওদেরকে মজা। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না, কিছুতেই সহ্য করবো না। দেখুন মা, আপনি আমাকে রান্না করতে বারণ করেছেন, আমি কিন্তু রান্না করছি না, রান্নাঘর থেকে চলে এসেছি।
কিন্তু আমি এমন কিছু করিনি যে আমার চরিত্র নিয়ে আপনারা সকলে মিলে এত কথা বলছেন। আপনি বলছেন, আপনার দুই ছেলে বলছে। তাই তো ঠিকই তো, কি কবে করছে না করছে তা নিয়ে এখন আবার কথা বলতে আরম্ভ করলো। তুই বুঝতে পারছিস না, কাল যে তুই কোথাও একটা গেছিলি না, সেই জন্য ওদের সবার গায়ে জ্বালা ধরেছিস, সেই জন্য তোকে আবার এমন করে পিষছে। লজ্জাও করে না এইসব কথার। মেয়েটাকে কেমন করে কথা বলছে। বলি খবরদার, খবরদার পুতুল, দুটো খাওয়ার লোভে নিজের চরিত্রের বিসর্জন দিও না, বলে দিলুম। ও পুতুলদি, তুমি আমার সাথে কথা বলো না গো। তুমি আমার সাথে কথা বললে যে শুধু আমাকে অপমান করা হচ্ছে তা নয়, তোমাকেও অপমান করা হচ্ছে। আর তোমার মতো মেয়েকে কেউ অপমান করুক সেটা আমি চাই না গো। তুমি একটা সোজা সরল মেয়ে, কোনো কিছুর মধ্যে থাকো না, নিজের মধ্যে থাকো। তাই আমি সত্যিই চাই না তোমাকে কেউ এসব কথা বলুক। আর তোমাকে সুজি খাওয়ানোটা হলো না, কি করব বলো? তুমি তোমার মাকে বলো, তোমার মা নিশ্চয়ই তোমাকে সুজি করে খাওয়াবেন। আমার এখন বেরোতে হবে। বলি কোথায় বেরোবে? হ্যাঁ, ও কি কথা, কোথায় বেরোবে শুনি? শোনো, আজ যদি বেরো তাহলে আর ফিরবে না, এ বাড়িতে তোমার আর ফেরা হবে না। মা, তুমি ওকে জিজ্ঞেস করে দেখো তো কোথায় যাচ্ছে। ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যাচ্ছে তো, জিজ্ঞেস করো। হ্যাঁ, তাছাড়া আর কোথায় যাবে? ও তো এরকম মাঝে সাঝেই যায়, আমার কাছে খবর আছে। ছোট মুখে বড় কথা বললেন, আগে দিনের মতো ঠাস ঠাস করে দুটো চড় মারবো। কি বললে তুমি? কি বললে? তোমার এত বড় সাহস! এই ঘটনাটা কিন্তু আগেও একবার ঘটেছে, তুমি আজকে আবার এত বড় কথাটা আমাকে বললে। যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই, সে অন্যকে শাসন করতে এসছে। তোমার মতো মেয়ের শাসন আমি শুনবো কেন গো? হ্যাঁ, কেন শুনবো? তোমার মতো মেয়ে যদি এখানে থাকে না, তাহলে এই সংসার উচ্ছন্ন হয়ে যাবে। মা, আমি কিন্তু প্রতীক্ষাকে নিয়ে এ বাড়িতে আর থাকতে পারবো না, এটা তোমাকে আমি ফাইনালি বলে দিলাম। এরকম একটা মহিলার সঙ্গে প্রতীক্ষার মতো একটা ভদ্র মেয়ে বাড়িতে থাকবে না। আর দাদা যদি ওকে ছাড়তে না পারে তাহলে না পারুক, আমার কিচ্ছু করার নেই। তুমি দাদাকে বলো ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, ওর বউকে নিয়ে যেন ও আলাদা থাকে। এই, কি বললি তুই পলাশ? হ্যাঁ, ছাড়তে পারবো না কেন? ছাড়তে পারবো না কেন? তোর কি মনে হয় এরকম একটা চরিত্রহীন মেয়ের সঙ্গে আমি থাকবো, সংসার করব? শোন, ওর বাপের বাড়ির লোকেরা না মিথ্যে কথা বলে, সম্পূর্ণ মিথ্যে কথা বলে ওর সঙ্গে আমার বিয়েটা দিয়েছে। এটা কোনো অপরাধ নয়। আমি কিন্তু এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। আমি পরিষ্কার ওর বাপের বাড়িতে গিয়ে ওদের কাছে জানতে চাইবো কেন এত বড় অন্যায়টা ওরা করলো, এত বড় মিথ্যাচারটা কেন করলো, সেটা আমি জানতে চাই। আমাদেরকে সোজা সরল মানুষ পেয়ে একটা চরিত্রহীন মেয়েকে গছিয়ে দিল আমার ঘরে। তুমি তো শুধু আমার বাপের বাড়িতে বলতে যাবে, আমি আরো অনেক জায়গা গিয়ে বলবো। আর সেই জায়গা না তুমি আমায় খুলে দিয়েছো। অনেক সহ্য করেছি গো, আর আমি সহ্য করব না। কি ভেবেছো তোমরা? কি অন্যায় করেছি আমি? কাল রাতে তুমি আমার গায়ে হাত তুলেছো। সব ভুলে গিয়ে আমি কিন্তু রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করব বলে। সকাল সকাল পুতুলদিকে রান্না করে না দিলে পুতুলদির খিদে পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে। এদিকে মায়েরও শরীরটা ভালো নেই, তোমরা অফিসে বেরোবে বলে আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম। কিন্তু না, তোমরা না কেউ ভালো মানুষ না। তোমাদের সাথে এসব কথা বলা আমার ঠিকই না। তোমাদের সঙ্গে আমার যেটা করা উচিত আমি ঠিক সেটাই করব। এই, কি করবে তুমি? কি করবে? ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, কোথায় কোন জাজের কাছে আমাদের নামে নালিশ করবে বলো, বলো শুনি। দেখতেই পাবে ঠিক কোথায় নালিশ করব। এই যে বলি, কে কার নামে কোথায় নালিশ করে গো? হ্যাঁ, ডাকো না, ডাকো তোমার এই পাড়ার বউদের, ডাকো না একবার। বলি, আমি বলি তাদের তোমার চরিত্রের উপাখ্যান, তবে তো তারা বুঝবে না। নালিশ টুকবে, অবশ্য পাড়ার লোকেদের আর কি দোষ, তারা তো মজা লুটবে। আমার সংসারখানা পড়লি তাদের কি? বলি ভয় দেখাচ্ছ?
ভয় দেখাচ্ছ তুমি যে আমার ছেলের নামে কি নালিশ ঠুকবে? কোথায় নালিশ ঠুকবে গো? যাও ঠকো, ঠকো গে। তবে একটা কথা মনে রেখো, আমার ছেলেদের হয়ে কি করে লড়াই করতে হয় সে কথা কিন্তু আমারও জানা আছে। বাহ, খুব ভালো মা, শুনেও ভালো লাগলো। সারা জীবন তো আপনি নিজের জন্য লড়াই করতে পারেননি, কিন্তু ছেলেদের জন্য লড়াই করবেন। সত্যি বলছি, শুনে খুব ভালো লাগলো। আপনার লড়াই সার্থক হোক মা। আপনি আপনার ছেলেদের জন্য লড়াই করবেন। আপনি বেড়াতে যাবেন বলে যেই ছেলেরা হাত উপুর করে আপনাকে 2 টাকা দিতে পারেনি, সেই ছেলেদের জন্য। আপনার লড়াইয়ের জন্য আপনাকে আমি শুভেচ্ছা জানাই মা। তবে একটা জিনিস বোধহয় আপনি ভুলে গেছেন, আসলে আজকালকার দিনে খবরাখবর রাখেন না তো। আজকালকার মেয়েদের হাতে কিন্তু অনেক ক্ষমতা। আপনার ছেলে কাল আমার গায়ে হাত তুলেছে, কোনো প্রমাণ ছাড়া আমার চরিত্রে অপবাদ দিয়েছে। আর এই কথাগুলো যদি আমি ঠিক জায়গায় গিয়ে বলি না, আপনার ছেলের কিন্তু চাকরি পর্যন্ত চলে যেতে পারে। কি বললে তুমি? চাকরি চলে যেতে পারে না? আমার চাকরি চলে যাবে? বড় বড় কথা বলছো। আবার মারবো তোমায়। চাকরি খবরদার, খবরদার! এই এই এই, তুই বউয়ের হাত তুলছিস? বউয়ের গায়ে হাত তুলছিস? বাড়ির লোকের গায়ে তুই হাত তুলছিস? ওকে তুই পেটাচ্ছিস? তোর লজ্জা করে না? ছি, 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 ছি! এই মেয়েটাকে, এই রোগা পাতলা মেয়েটাকে যদি তুই মারিস, ওর আর কিছু থাকবে? থাকবে? তুই তো একটা জলদস্যু রে, জলদস্যু! এদিকে তাকা আমার দিকে। চুপ কর। জলদস্যু তুই! এই মেয়েটাকে মারলে ওর আর কিছু থাকবে? থাকবে রে! তোর লজ্জা করে না? তুই বাড়ির বউয়ের গায়ে হাত তুলিস? হ্যাঁ? কালকে রাতে তুই আমাকে মেরেছিস? হ্যাঁ? দেখি, আমি এখন দেখবো তুই ওকে কেমন করে মারতে পারিস, কেমন তুই ওর গায়ে হাত তুলে পারিস। ওর গায়ে হাত তোলার আগে তুই আমাকে মারবি। সব মার আমার গায়ে পড়বে, একটা মার আমি ওকে মারতে দেবো না। ছাড়ো বাপু, ছাড়ো। পরাগ, কোনো দরকার নেই ওর গায়ে হাত তোলার। গায়ে হাত তুলবে না। দেখো, আমার হলো পস্কের কথা। তুমি যখন ওর সঙ্গে আর থাকবে না ঠিক করেছো, আমরা যখন কেউ ওর সঙ্গে আর সংসার করবো না ঠিক করেছি, তখন ওর কি হলো না হলো আমাদের তো জানার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। বলি ও কার সাথে মেলামেশা করছে, কি চরিত্রের ওর, বয়ে গেছে। বুঝুক, ওর মা বুঝুক। আমি আর কি করব? আমি আর একখানা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেব, এই তো। হ্যাঁ, নিশ্চয়ই, তা তো করবেন। একটা বিয়ে দিয়ে তো আপনার শান্তি হয়নি, একটা মেয়ে সর্বনাশ করে তো শান্তি হয়নি। আপনার ছেলের বরঞ্চ আরেকটা বিয়ে দিন। দেখুন, একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি এই বাড়িতে না থাকলেও আমি আর একটা মেয়ে সর্বনাশ হতে দেব না, কিছুতেই না। অনেক অত্যাচার করেছেন আমাকে, যে যে আমাকে অপমান করেছে, যে যে আমাকে অত্যাচার করেছে, আমি সবকিছু ফেরত দেব। অনেক সহ্য করেছি আমি। আমিও দেখতে চাই আপনাদের হাতে যে শক্তি আছে তার দাম বেশি নাকি সত্যের দাম বেশি নাকি আইনের দাম বেশি। আপনার কি মনে হয় আপনাদের বাড়িতে থাকতে আমার ভালো লাগে? না, ভালো লাগে না। এই বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগে না। এই বাড়িটা না মানুষ বসবাসযোগ্যই নয়। আমি চেয়েছিলাম, জানেন তো, এই বাড়িটাকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে, কিন্তু না, আপনারা তো সেসব চান না, আপনারা তো সেসব পছন্দই করেন না। আমার কি, আপনারা এইভাবে থেকে থেকে অভ্যস্ত, আপনারা এইভাবেই থাকবেন, এটাই আপনাদের ভালো। তবে একটা কথা বলি মা, মা হিসেবে কিন্তু আপনি একটুও সফল নন। আপনি আপনার ছেলেদের ঠিক করে মানুষই করতে পারেননি। আমার পেটে যদি এরকম সন্তান হতো না, তাহলে আতুরেতেই আমি তাদের নুন খাইয়ে মেরে ফেলতাম, পৃথিবীর আলো দেখতে দিতাম না। কি বললো মা?
কি বললো কথাটা? শুনলি না? শুনতে পেলি না কি বললো? বললো আমাদের মতন ছেলে যদি ও পেটে ধরতো তাহলে পৃথিবীর আলো দেখতে দিত না। মা তুমি তুমি শুনলে? শুনলে ও কত বড় কথা বললো, তুমি শুনলে? আমি যা বলছি ঠিকই বলছি। এই বাড়িতে না শুধু একটা মানুষ আছে, এই পুতুলদি, যাকে আপনারা আপনাদের ছাঁচে ফেলতে পারেননি। সে নিজের ছাঁচে তৈরি হয়েছে। আর মা, আপনাকে বলছি, লড়াই করতে আসছেন তো বুঝে পা ফেলবেন। দেখবেন কাদায় পা পিছলে আবার গড়াগড়ি না খেতে হয়। বলছি হেড স্যার আছেন? ওনার সাথে না একটু দেখা করা দরকার। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট ছিল? আপনি কি কোনো স্টুডেন্টের বাড়ি থেকে আসছেন? না না, আমি কোনো স্টুডেন্টের বাড়ি থেকে আসছি না, কিন্তু আমার ওনার সাথে খুব দরকার। আচ্ছা, কি নাম বলবো? বলবেন আমার নাম শিমুল ব্যানার্জি। বলবেন যে আমার ওনার সাথে খুব জরুরি দরকার। আচ্ছা ম্যাডাম, আপনি দাঁড়ান, আমি স্যারকে গিয়ে বলছি। স্যার, একজন এসছেন বাইরে, বললেন আপনার সঙ্গে ব্যক্তিগত দরকার। কি নাম? শিমুল ব্যানার্জি। আপনি যান, স্যার আপনাকে ডাকছেন। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আসতে পারি? আসুন, নমস্কার স্যার। বসুন। থ্যাংক ইউ। বলুন, আমি আপনার জন্য কি হেল্প করতে পারি? স্যার, আমার নাম শিমুল ব্যানার্জি। আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আপনি আমার স্বামীকে চেনেন, পরাগ ব্যানার্জি। পরাগ ব্যানার্জি মানে আমাদের স্কুলের পরাগ? হ্যাঁ স্যার। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তার বউ ভাতে যেতে পারিনি। বলুন কি ব্যাপার? পরাগ তো আজকে স্কুলে এসেছে। হ্যাঁ, ও এসেছে ওর মতো, কিন্তু আমি এসেছি একটা অন্য কারণে। আমার আপনাকে অন্য কিছু বলার আছে। স্যার, আপনার স্কুলের টিচার, যে কিনা অনেক ছেলেমেয়ের দায়িত্ব নিয়েছে, তাদের ভবিষ্যৎ গড়ার কারিগর, সে রোজ রাতে তার বউকে অত্যাচার করে। শুধু যে সেখানেই থেমে থেকেছে তা নয় স্যার, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমি সেই কারণে এখানে এসেছি স্যার আপনাকে বলতে। আর কত সহ্য করব বলুন তো? ওর ক্ষমতার কাছে যে আমার ক্ষমতা হেরে গেছে স্যার, আমাকে দেখে তো বুঝতে পাচ্ছেন। ও স্বাস্থ্যবান মানুষ, আমি কি কখনো ওর সাথে ফাইট করে পেরিয়ে উঠবো স্যার? কিন্তু স্যার, এই অন্যায়টা তো আমি আর মেনে নিতে পারছি না স্যার। হ্যাঁ, আমি চলে যেতে পারতাম বাপের বাড়ি, একবার চলেও গিয়েছিলাম জানেন তো। ওরাই আমাকে জোর করে ফিরিয়ে এনেছে। আর আমার বাপের বাড়িতেও অসুবিধা ছিল ঠিকই, যা হয় জানেনই তো স্যার। বাপের বাড়ি সকলে বলে যে মানিয়ে নিয়ে সংসার করো, ওখানেই মানিয়ে নিয়ে থাকো। আমার মা দাদারাও তাই বলেছিল, কিন্তু এবার আমি ঠিক করে নিয়েছি যে আমি আর আমার বাপের বাড়িতে যাব না। আমি বিপন্ন হয়ে আপনার কাছে এসেছি স্যার, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আচ্ছা স্যার, ধরে নিন আমি যদি আপনার মেয়ে হতাম, আর আপনার মেয়ের জীবনে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি কি মেনে নিতেন? আমি তো ভাবতেই পারছি না পরাগ তোমার গায়ে হাত তুলেছে। এই তো কদিন বিয়ে হয়েছে তোমাদের। ও সরি, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে তুমি বলে ফেললাম। তুমি তো আমার মেয়েরই বয়সী, বলো। আপনি নিঃসন্দেহে আমি তুমি বলতে পারেন স্যার। আমি তো বলছি আপনাকে, আমি আপনার মেয়ের মতো। হ্যাঁ, উনি আমার গায়ে হাত তুলেছেন, তবে এই হাত তোলাটা প্রথম। হ্যাঁ, এর আগে হয়তো ধমক ধমক দিত, খারাপ ব্যবহার করত। একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, এই শ্বশুর বাড়িতে এসে আমি কিন্তু কিছু পাইনি, শুধু অত্যাচারই পেয়েছি, শুধু অত্যাচারই করে গেছে। আর কত মেনে নেব বলুন তো? আমি যা সহ্য করতে পারছি না। হ্যাঁ, আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আমি পুলিশে কেন কমপ্লেন করিনি। কেন করিনি জানেন স্যার? তাতে ওদেরকে অসম্মান করা হয়। আর আমি ভেবে দেখলাম স্যার, জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না।
আজ ওদের নামেই কমপ্লেন করবো, এদিকে ওদের বাড়িতেই থাকবো, সেটা আমার ধর্মে লাগলো স্যার। তাই উপায় না পেয়ে আমি আপনার কাছে এই কথাগুলো বলতে এসেছি। আমি তো এই কথা শুনে তাজ্জব বনে যাচ্ছি। একজন শিক্ষক হয়ে স্ত্রী গায়ে হাত দিচ্ছে, এত বড় অন্যায়। তুমি দাঁড়াও তো, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। স্যার, আপনি কি আমার সামনে ওকে কথাগুলো বলবেন? কেন, তোমার কোনো আপত্তি আছে? না স্যার, আপত্তি কেন হবে? যা সত্যি তাই তো সত্যি। আপনি একটু আমার ব্যাপারটা ভেবে দেখবেন স্যার। না না, আমি তোমার সামনেই ডাকছি, তোমার সামনেই এ কথা বলবো। পরাগ স্যারকে একটু ডেকে আনো তো, বলো হেডমাস্টার মশাই ডাকছেন, খুব আর্জেন্ট। আমি এক্ষুনি ডেকে আনছি। তুমি কি করো মা? আমি কিছু করি না স্যার, খুব সাধারণভাবে বিএ পাশ করেছি। অনার্স টনার্স কিছু ছিল না, রেজাল্টও অতটা ভালো কিছু ছিল না স্যার, তাই কোনো চাকরিও জোটাতে পারিনি। তবে হ্যাঁ, বিয়ের আগে আমি টিউশন করতাম আর নাচ করতে খুব ভালোবাসি স্যার। তবে ওই যে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে ফরমান জারি হয়েছে, নাচ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমার তাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে ওদের এই কদর্য ব্যবহারে, ওদের এই খারাপ ব্যবহারে। আর কত সহ্য করব বলুন তো স্যার? আপনি বলুন না স্যার, প্রত্যেক মুহূর্তে অপমানিত হয়ে কোথাও থাকা যায়? সবাই বলে যে নিজের বাড়িটা হলো সব থেকে সেফ, যেখানে কিনা মানুষ নিরাপদে থাকতে পারে। কিন্তু আমার কাছে তো ওই বাড়িটা সব থেকে আনসেফ স্যার। আর সেখানেই যদি আমার স্বামী দরজা বন্ধ করে আমাকে রাত্রিবেলা মারে, আর আমার শারীরিক দুর্বলতার জন্য আমি যদি তার সাথে পেরে না উঠে, আমি কি করবো স্যার? আমি পড়ে পড়ে মার খাবো বলো? আজ না আমি অনেক সাহস করে আপনার কাছে এই কথাগুলো বলতে এসেছি। অনেক মেয়ে তো জানেও না যে কোথায় গিয়ে কথাগুলো বলতে হয়, তারা সব কিছু সহ্য করে যায়। তাও যে আমি আপনার কাছে কথাগুলো বলতে পারলাম, আপনি যে আমার কথাগুলো বিশ্বাস করলেন, এই অনেক। কেউ কি নিজের স্বামীর কথা তার চাকরির জায়গায় বলতে আসে যদি তার মধ্যে কোনো সত্যি না থাকে? তুমি বেশ করেছো মা। দেখো, আমি কতদূর কি করতে পারবো জানি না, তবে পরাগ তোমার গায়ের কখনো হাত দেবে না, সে ব্যাপারে আমি তোমাকে ভরসা দিতে পারি। যদি এর পরেও সে তোমার গায়ে হাত দেয়, তবে চাকরিটা তাকে খোয়াতে হবে। আমাকে ডেকেছেন স্যার? তুমি এখানে? আমি তো বলেইছিলাম আমি আসবো, আমারও কিছু করার আছে। তুমি সোজা স্কুলে চলে এলে স্যারের সঙ্গে দেখা করতে? কেন? ও না এলে তো আমি জানতেই পারতাম না যে আমার স্কুলের একজন শিক্ষক এতটা দুর্নীতিগ্রস্ত এবং অশিক্ষিত যে স্ত্রীর গায়ে হাত দেয়। আমাকে তো এখন থেকে ভাবতে হচ্ছে যে তুমি এই স্কুলে পড়াতে পারো কিনা, তোমার সে অধিকার আছে কিনা। স্যার, স্যার আপনি ওর কথা শুনে, ওর সমস্ত কথা শুনে এই কথাগুলো বলছেন? ও কি মিথ্যে কথা বলছে? তুমি ওর গায়ে হাত দাওনি? না মানে স্যার, আসলে সেরকম কিছু ব্যাপার। কেন মিথ্যে কথা বলছো? সত্যি কথা বলা সৎসাহস নেই তোমার? কাল রাতে তুমি আমার গায়ে হাত তোলোনি? স্যার 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 আমি বলছি আপনাকে, ও আসলে তর্ক করছিল আমার সঙ্গে, সেই জন্য আমি মারতে গেছিলাম। কিন্তু আমি মারতে গিয়েছিলে, মারুনি বলতে চাইছো? হ্যাঁ, তুমি আমার প্রথমবার আমার গায়ে হাত তুলেছো, তারপরেও আমাকে মারতে গিয়েছিলে। কি হলো বলো সত্যি কথাটা? সেই জন্য তুমি দেখো, সেবল স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে, সেই জন্য তুমি সেটা বাইরে এসে, মানে আমার কাজের জায়গাতে এসে তুমি। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির মানে কি এটা যে তুমি ওর গায়ে হাত দেবে? কোন স্কুল থেকে পড়েছো? কি কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছো? তুমি তো শিক্ষক হওয়ার যোগ্যতাই রাখো না। শোনো পরাগ, তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, এরপর তোমার সম্পর্কে যদি কোনো আমি অ্যালিগেশন শুনি, তোমার স্ত্রীর কাছে আমি নিজে মনিটরিং করবো এবার থেকে, তাহলে আমি তোমাকে বরখাস্ত করব, আর সেই অধিকার আমার আছে। তুমি ডোমেস্টিক ভায়োলেন্স ঘটাবে, তোমার বইয়ের গায়ে হাত দেবে, আর স্কুলের ছেলে মেয়েদের জীবন তৈরির কারিগর হবে, এই দুটো একসঙ্গে হতে পারে না।
আই এম সরি স্যার। ইউ শুড বি সরি স্যার। মানে তুমি মেয়েটির কাছে সরি বলেছো? তোমার স্ত্রীর কাছে তুমি ক্ষমা চেয়েছো? কেন? নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে সম্মানে লাগে, তার গায়ে হাত দিতে সম্মানে লাগে না, ক্ষমা চাইতে সম্মানে লাগে? কদিন বিয়ে হয়েছে তোমাদের? কদিন আগে তো মেয়েটাকে চিনতেও না, এর মধ্যে মন্ত্রপুরে মেয়েটাকে বিয়ে করেছে বলে এত অধিকার জন্মে গেছে যে তার গায়ে তুমি হাত দিতে পারো? এত সাহস তোমার? স্যার আমার এছাড়া কোনো উপায় ছিল না। আমি জানি আপনি আমাকে ভুল বুঝবেন না। আজকে এই যে আমি প্রতিবাদ করলাম, আমার দেখা দেখি আরো 100টা মেয়ে এগিয়ে আসবে প্রতিবাদ করতে। স্যার আমার মধ্যে কোনো আহামরি গুণ নেই, আমি দেখতে শুনতে অত ভালো নয়। হ্যাঁ, আমার মধ্যে যেই ন্যাক ছিল, আমায় তো কেউ সাপোর্টই করলো না, না আমার শ্বশুর বাড়ির লোক, না আমার বাপের বাড়ির লোক। আমি কি করতে পারতাম সেটাই আমি দেখাতে পারলাম না। আমি নাচ করতে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু নাচ করাটা তো অসভ্যতা। বাড়ির বউ নাচ করতে যাবে, শ্বশুরবাড়ির লোকেদের যে মান সম্মানে লাগবে, তাই নাচটাও করতে পারলাম না। সামনেই তো দাঁড়িয়ে আছে স্যার, জিজ্ঞেস করুন না। বাড়ির সমস্ত কাজ করি, বলুক না, ও বলুক যা যা আমাকে দায়িত্ব দেওয়া হয়, কোন দায়িত্ব আমি পালন করি না, সমস্ত কাজ করি, তারপরেও পড়ে পড়ে মার খাবো স্যার। কেন বলুন তো, কিসের জন্য এত মার খাবো? স্যার আমার চরিত্র নিয়ে সন্দেহ করা হচ্ছে, আমাকে নানান কথা বলা হচ্ছে। বিয়ের আগে আমি কার সাথে কি মেলামেশা করেছি অযাচিত ভাবে সেই প্রশ্ন করা হচ্ছে। যদি সেই সম্পর্কই থাকতো স্যার, তাহলে কি আমি ওর কাছে থাকতাম? আপনাকে আমি আরেকটা কথা বলছি স্যার, বিয়ের আগে যদি আমার কারোর সাথে কিছু থেকেও থাকে, সেটা তো বিয়ের আগে স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার তো তার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে উনি যেটা দেখেননি, যেটা জানেন না, তার উপর ভিত্তি করে যদি এতগুলো নোংরা কথা বলে, সেটা আমি কেন মেনে নেব বলুন তো স্যার? কখনো মানবে না, কখনো না। আমরা কেউ কারো অতীত জানতে চাইবো না। শুরু করেছি বর্তমান থেকে, বর্তমান থেকে ভবিষ্যৎ, এটাই একমাত্র আমাদের জানা চেনা হওয়া দরকার। অতীত তোমাদের কারো হাতে নেই। তোমার অতীতে কি ছিল তাকে উনি জানেন? জানেন না তো, আমরা কেউই জানি না। আমরা ধরে নিচ্ছি যে তোমার অতীত পরিষ্কার, তুমিও তেমনি ধরে নেবে যে তোমার স্ত্রী, যে তোমার সম্মানের যোগ্য, যাকে তোমার সম্মান দেওয়ার কথা, মর্যাদা দেওয়ার কথা, স্বামী হিসাবে তার অতীত নিয়ে তুমি এভাবে তাকে কথা শোনাতে পারো না। কারণ তার অতীত এমন কিছু কলঙ্কময় ছিল না। ধরে নিচ্ছি তার যদি কিছু থেকেও থাকে, সে তো বর্তমানের সঙ্গে ক্যারি করছে না। তাহলে সেটা নিয়ে কথা বলে তার মনে আঘাত দিয়ে কোনো লাভ নেই। একটা মেয়ে যখন বড় হয়, কলেজে পড়ে, তার কাছে নানা রকম প্রলোভন আসে। যদি সে কোনো প্রলোভন গ্রহণ করে ফেলে, যদি সে কখনো কোথাও কাউকে মন দিয়ে ফেলে, তাহলে সেটা তার অপরাধ নয়, সেটা তার স্বভাবের ধর্ম। অনেক সম্পর্ক টিকে যায়, অনেক সম্পর্ক টেকে না। ওর জীবনে সম্পর্ক টেকেনি, ও তোমার ঘরে এসেছে, তার জন্য পুরনো ক্ষত নিয়ে ওকে খোঁচা দিতে হবে, এই তোমার শিক্ষা। কিন্তু স্যার আমাকে তো বলা হয়নি বিয়ের আগে, আমাকে তো ঠকানো হয়েছে স্যার। কি বলা হতো? কি বলতে পারতো? তোমার বিয়ের আগের ঘটনাও জানে? আমার তো কোনো ঘটনা নেই স্যার, আমার এরকম কোনো ঘটনা নেই। তোমার জীবনে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু অন্য ঘটনা ঘটতে পারে, সেটা কি ও জানে? জানে না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে, প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা থাকে। তুমি মনে করছো সেই ঘটনাটা এমন কিছু নয়, কিন্তু অন্য কেউ শুনে সেটা ভাবতে পারে যে সেই ঘটনাটা সিরিয়াস। সুতরাং আমি বলছি, অতীতের দিকে না তাকিয়ে বর্তমান থেকে শুরু করো। এমন সুন্দর একটা মেয়ে তোমার বউ হয়ে এসেছে, একটা মানুষ তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছে,
আস্তে আস্তে সে তোমার সংসারের আপন হবে, সংসারের ধারক বাহক হবে। তার সঙ্গে তুমি এই ব্যবহার করছো। একদিন ভবিষ্যতে সে তোমার সন্তানের মা হবে, তার সঙ্গে তুমি এই ব্যবহার করতে পারো না। শোনো পরাগ, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমার ওপরটা দেখে নিশ্চয়ই বিচার করো না। আমি কিন্তু নিজে সারা জীবন চেষ্টা করে গেছি নিজে অন্যায় থেকে বিরত থাকার। আমি চাই আমার স্কুলে যে কোনো টিচার, যে কোনো স্টুডেন্ট তারা মাথা উঁচু করে ঘুরবে, তাদের সম্পর্কে এমন কোনো কথা আমাকে শুনতে না হয় যাতে ভবিষ্যতে আমাকে কঠোর হতে হয়। তুমি যদি ফার্দার তোমার স্ত্রীর গায়ে হাত তোলো, অসম্মান করো, অপমান করো, তাহলে আমার প্রথম স্টেপ হবে তোমার স্যালারি তোমার স্ত্রীর হাতে তুলে দিতে আমি বাধ্য থাকবো। আর তার জন্য যা যা করতে হয় তাই আমি করব। এরপরেও যদি তুমি না বুঝো, এরপরেও যদি নিজেকে না শোধরাও, তাহলে তুমি চাকরি থেকে বরখাস্ত হবে। আর এর জন্য যা যা করণীয় তা আমি করব, এতটুকু দ্বিধাবোধ করব না। এই কথা আমি তোমাকে সাফ সাফ বলে রাখলাম। স্যার 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 আপনি এসব কি বলছেন স্যার? যদি ভয় পাও তাহলে নির্ভয় যাতে কাজ করতে পারো সেই রকম ব্যবস্থা করো। তোমার স্ত্রী তোমার ঘরের লক্ষ্মী, তাকে সম্মান করো, ভালোবাসো, তাকে মর্যাদা দাও। তোমাকে স্যালুট জানাচ্ছি মা। তুমি যে ভয় দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমার কাছে আসতে পেরেছো, তার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। অন্যায় চুপ করে মেনে নেবে না। তুমি যদি নির্দোষ হয়ে থাকো, তাহলে তোমার উপর অন্যায় হলে তুমি তার প্রতিবাদ করবে। অবশ্যই আমি তোমার সঙ্গে আছি। আমি যখন ফোন করব তখন তুমি ফোন ধরে সত্যি কথাটাই বলবে। এই নাও, তোমার নাম্বারটা আমার কাছে রেখে যাও। আমার স্কুলে প্রথম এলে এমন একটা অভিজ্ঞতা হলো, আমার খুব খারাপ লাগছে। চা খাবে? মিষ্টি খাবে? স্যার অপমানিত হলে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না স্যার, কিচ্ছু ভালো লাগে না। আমরা মেয়েরা না বড় অসহায় স্যার। তাও যেসব মেয়েরা চাকরি করে তাদের একটা জোর আছে, ভরসা আছে, কিন্তু আমাদের মতো মেয়েরা যারা অন্যের ওপর ভরসা করে চলে, তাদের কি আছে স্যার বলুন তো? স্যার আর কিচ্ছু চাই না, শুধু আত্মসম্মান নিয়ে বাস করতে চাই। এই পৃথিবীতে সব মেয়েরাই তো ব্রিলিয়েন্ট হয় না, সব মেয়েরাই তো আর ভালো ভালো চাকরি পায় না, সব মেয়েরা তো প্রতিভা স্ফুরণ ঘটাতে পারে না। তাদের কি হবে স্যার? তাদের কি এই সমাজে কোথাও জায়গা হবে না? তারা যে সংসারের জন্য এত কাজ করে, তাদের তো কেউ কোনো দাম দেয় না, তারা কারোর কাছ থেকে কোনো মর্যাদাও পায় না স্যার। আমরা কিন্তু সংসারের জন্য উদয়স্ত খাটি স্যার। আমরা আমাদের স্বামীর মঙ্গল চাই, শ্বশুরবাড়ির সকলের মঙ্গল চাই, আর 5 জনের সাথে মিলেমিশে আনন্দ করে বাঁচতে চাই। তার কি কোনো দাম নেই স্যার? এটাকে কি সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন বলে না? তুমি আমার চোখ খুলে দিলে মা। নতুন করে অনেক কিছু পেলাম, অনেক কিছু শিখলাম তোমার কথায়। আমি জানি না তুমি নিজেকে অত্যন্ত সাধারণ বলছো বটে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি যদি সুযোগ পাও তাহলে অনেক দূর পর্যন্ত তুমি যাবে।